ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি 13 দিন। তাই তো এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। একসময় নির্বাচনী প্রচারণা মানেই ছিল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়, দেয়ালে দেয়ালে পোস্টার, রাস্তায় রাস্তায় ব্যানার এবং মিছিল, ছিল মাইকের গগনভেদী শব্দ। গত 5 অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত 54 বছরে সেই প্রথাগত প্রচারণার গণ্ডি পেরিয়ে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। নির্বাচন কমিশনের বিধি নিষেধের কারণেই নেই সেই পোস্টার লাগানোর প্রতিযোগিতা, নেই কানের পর্দা কাঁপানো মাইকের উচ্চ শব্দ। এগুলোকে ছাপিয়ে এখন ভোটের লড়াই চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে চমকপ্রদ ছন্দ, সুর আর লিরিকের থিম সঙ্গে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে তাদের নির্বাচনী গান, শর্ট ভিডিও ও গ্রাফিক কন্টেন্ট। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই দিয়ে তৈরি ভুয়া বক্তব্য, বিকৃত ভিডিও ও বিদ্বেষমূলক কন্টেন্টও কম নয়, যা বাড়িয়ে তুলছে রাজনৈতিক উত্তেজনা। বিশ্লেষকদের মতে বিশাল আকারে নির্বাচনী জনসভা আয়োজন করতে যে পরিমাণ অর্থ শ্রম ব্যয় হয়, তার চেয়ে কম অর্থ ব্যয় তৈরি করা ভাইরাল ভিডিও অনেক বেশি কার্যকর হলেও এআই প্রযুক্তির অপব্যবহার নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই মাধ্যম কি তবে সত্যি নির্বাচনকে আরও বেশি ঝুঁকিপূর্ণ, নাকি সহিংসতার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হচ্ছে? সর্বোপরি ডিজিটাল মাঠে ভোটের লড়াই কেমন হচ্ছে, এসব নিয়ে আজকের রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু, আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এবং আছেন জামায়াত ইসলামের পলিসি প্যানেলের সদস্য ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর শিব্বির আহমদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর শিব্বির আহমদ, যেটি বলছিলাম, 54 বছরের একটা প্রথাগত প্রচারণার গণ্ডি পেরিয়ে আমরা নতুনভাবে আসলে প্রচারণার যুগে পদার্পণ করেছি এবং এবারে আমরা দেখেছি পোস্টার লাগানোর যে হিড়ে কিংবা দেয়ালে দেয়ালে আসলে যেভাবে যারা নির্বাচন করছেন সেই প্রার্থীরা নানানভাবে দেয়াল লিখন করতেন, সেই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি এবং একেবারে কানের পর্দা কাঁপানো যে মাইকের শব্দ, অন্তত সেই ভয়ঙ্কর শব্দটা থেকেও আমরা অনেকটা বেরিয়ে এসেছি। নতুন নতুন অনেক কিছুর সাথে আমরা যুক্ত হয়েছি, নতুনভাবে আসলে আমরা ডিজিটাল যে প্রচারণা সেটিতে অনেক বেশি ঝুঁকেছে এবারে রাজনৈতিক দলগুলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে ডেফিনেটলি আমাদের রাজনীতিতে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে দেখি, যে এটা আমাদের জুলাইয়েরও একটা অর্জন বলতে পারেন, যে জুলাইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যে সংস্কারের প্রস্তাবনাগুলো এসেছে, আমি মনে করি নির্বাচনী ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা একটা ভালো সংস্কার। কারণ এই যে পোস্টার লাগানো, দেয়ালগুলো ছেয়ে যাওয়া, মাঠে ময়দানে রাস্তায় পোস্টার পড়ে থাকা, আবর্জনা তৈরি হওয়া, এই জায়গা থেকে পোস্টার না লাগানোর যে কালচার, এবং আপনি যেটা বলছেন উচ্চ শব্দে একদম কানের পর্দা ফাটানো চিৎকার, এগুলো কম হয়েছে। ডেফিনেটলি এটা ভালো উদ্যোগ। আর এবারে নির্বাচনে যেটা গুরুত্বপূর্ণ, যে ডিজিটাল ক্যাম্পেইনটা, যে আগের নির্বাচনগুলোতে ডিজিটাল ক্যাম্পেইন অতটা জরুরি ছিল না, যেহেতু আমরা দীর্ঘদিন নির্বাচনেই ছিল না। আগের নির্বাচন বলতে আমি 2008-এর আগের নির্বাচনগুলোতে সে সময় ডিজিটাল ক্যাম্পেইনগুলো অতটা জরুরি ছিল না, মানুষ ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে। কিন্তু এখনকার সময়ে ডিজিটাল ক্যাম্পেইনের গুরুত্ব অনেক বেড়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল ক্যাম্পেইনিংয়ের গুরুত্বটা অনেক বেশি, এবং দলগুলোও এটার সাথে অ্যাডাপ্ট করছে, নতুন নতুন গান বানাচ্ছে, ক্যাম্পেইন করছে, পোস্টার ভিডিও বানাচ্ছে। তো আমি মনে করি এটা আমরা যদি টোটালি অনলাইনে নিয়ে যেতে পারতাম, তাহলে আমরা রাস্তায় ইভেন বিলবোর্ড, ব্যানার, সেগুলো যদি না থাকতো আরও ভালো হতো। কিন্তু আমরা এখনও 100% যেহেতু অনলাইনে সব ভোটারদের কাছে পৌঁছাতে পারবো না, আমাদের অনেক ভোটাররা আছে যারা হয়তো স্মার্টফোন ইউজ করে না বা টেকনোলজির সাথে পরিচিত না। তো এটার জন্য আমাদেরকে দুদিকে ব্যালেন্স করতে হচ্ছে। আমি মনে করি ভবিষ্যতে যদি আমরা এটা করতে পারি যে একদমই কোনো ধরনের অফলাইন প্রচারণা বাদ দিয়ে আমরা শুধুই ডিজিটাল ক্যাম্পেইন করে নির্বাচন করতে পারি, তাহলে আমাদের পরিবেশ আরো ভালো হবে। ডক্টর শিবির আহমদ, এই যে আসলে ভোটারের কাছাকাছি গিয়ে তাদের মন জয় করার যে প্রয়াস, শুধুই যদি আমরা ডিজিটালের দিকে বেশি ঝুঁকে যাই, সেই প্রয়াসটা বা ভোটারের কাছাকাছি যাওয়ার যে আবেদন, সেই আবেদনটাও তো অনেকটা সরে যাচ্ছে। ভোটারদের কাছে তো যেতে হবে, আপনাকে ডোর টু ডোর ভোটারদের কাছে যেতে হবে। আমি বলছি ম্যাটেরিয়ালের কথা, যেমন পোস্টার, প্লে কার্ড, ব্যানার, এই ধরনের, বা মাইকিং। কিন্তু ভোটারদের কাছে তো ডোর টু ডোর আপনাকে যেতে হবে, আপনার পলিসিগুলো বলতে হবে, ভোটারদের জন্য আপনি কী করবেন সেটা বলতে হবে, ভোটাররা আশ্বস্ত হতে হবে যে আপনি নির্বাচিত হলে ভোটাররা বেনিফিটেড হবে। এই কাজগুলো তো করতেই হবে। কিন্তু ওই যে ম্যাটেরিয়ালের জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, বাইরে যে ম্যাটেরিয়ালগুলো আমরা এখনও আছে, ধরেন বিলবোর্ড বা ব্যানার, সেগুলো যদি আমরা ডিজিটাল ক্যাম্পেইনে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের আবর্জনা তৈরি হবে কম, সুন্দর নির্বাচন হবে।
তবে ডিজিটাল ক্যাম্পেইনে একটা চ্যালেঞ্জ আছে আমাদের দেশে, যে এখন যেমন হচ্ছে যে অনেক এআই জেনারেটেড ভিডিও হচ্ছে, ফেক নিউজ তৈরি হচ্ছে, মিথ্যা তথ্য, অপতথ্য, ভুল তথ্য প্রচারণা হচ্ছে, কাটপিস করে ভিডিও প্রকাশ করা হচ্ছে, অথবা কারো বক্তব্যকে টুইস্ট করে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আমার মনে হয় আমাদের উতরানোর জন্য নানান পদ্ধতি অবলম্বন করতে হবে বা আরও সচেতন হতে হবে। আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের ক্ষেত্রেও নিয়মাবলী থাকা দরকার আছে। আমি মনে করি সেগুলোর মাধ্যমে আমরা হয়তো এটা ওভারকাম করতে পারবো। আর দলগুলোর ক্ষেত্রেও দলের সাবধান হওয়া, সচেতন হওয়া দরকার যে আমরা যে ভুল তথ্য, অপতথ্য যখন ছড়াবো সেটা আদতে আমাদের জন্য ক্ষতিকর হবে। কারণ ডিজিটাল ফুটপ্রিন্টে সব কিছু কিন্তু থেকে যাচ্ছে। কেউ যদি কারো একটা বক্তব্য কাটপিস করে আজকে প্রকাশ করে সুবিধা পেতে চায়, কালকেই কিন্তু তার অরিজিনাল ভিডিওটা আমরা পেয়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে দলগুলোকে, তরুণ প্রজন্মের কাছে দলগুলো কিন্তু উল্টো ব্যাশিংয়ের শিকার হবে যে তোমরা ভুল তথ্য ছড়াচ্ছ। আর আজকাল ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো আছে, সেগুলোও কিন্তু কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা অপতথ্য, এটা ফ্যাক্ট চেক করে দেখাচ্ছে। তো এতে করে যারা ভুল তথ্য ছড়িয়ে বা মিথ্যা তথ্য ছড়িয়ে সুবিধা পেতে চায়, তারাই কিন্তু উল্টো ক্ষতিগ্রস্ত হয় তরুণ প্রজন্মের কাছে। তবে তরুণ প্রজন্ম এআই জেনারেটেড ভিডিও ধরতে পারে যে কোনটা সঠিক, কোনটা ভুল। একটা গ্রুপ অফ পিপল যারা টেকনোলজিতে অতটা সিরিয়াসলি বোঝেন না, গ্রামাঞ্চলে বা মুরব্বীদের মধ্যে, বয়স্কদের মধ্যে, তাদের মধ্যে আবার এই টেকনোলজি ব্যবহার করার প্রবণতাও তুলনামূলক কম। সো এটা যে খুব বেশি লাভবান হতে পারছে যারা এই অপতথ্য ছড়াচ্ছে তা না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি মনে করি। কিন্তু আবার ডক্টর শিবির আহমদ, নির্বাচনী প্রচারণায় আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময়ও শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকে উদ্দেশ্য করে নানানভাবে এ ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। সেটি নিয়ে আসলে আপনি যেটি বলছিলেন, এই ডিজিটাল মাধ্যমগুলোতে হয়তো সামনে বা পেছনে কোনো একটি শব্দকে বাদ দিয়ে নানানভাবে প্রচার করার একটা সুযোগ তৈরি হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। সেটি নির্বাচনী প্রচারণা একটা বড় প্রভাব ফেলবে বলে কি মনে করেন? না, নিঃসন্দেহে আপনি প্রথম যেটা বলছেন যে উত্তপ্ত বাক্য বিনিময় বা সহিংস বক্তব্য দেয়া, যেমন ধরেন কিছু বক্তব্য এরকম এসেছে, বিশেষ করে জামাত ইসলামী নারী কর্মীদের এগেনিস্টে, যে নারী কর্মীদেরকে যদি জামাতের নারী কর্মীরা ভোট চাইতে আসলে জামা কাপড় খুলে রেখে দেবে, এক্স্যাক্টলি প্রবাবলি সায়া ওয়ার্ডটা ইউজ করেছে, মানে পেটিকোট বোঝাতে, যে জামা কাপড় খুলে রেখে দিবে, বা নারী কর্মীদেরকে পেলে, যেমন বিএনপির একজন নেত্রীও বলেছেন, পাপিয়া বলেছেন যে ছাত্রী সংস্থা জামাতের নারীরা যদি ভোট চাইতে আসে ধরে পুলিশে দিয়ে দিবেন। বিভিন্ন জায়গায় নারী কর্মীদের বিরুদ্ধে এ ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, সহিংস আলাপ দেওয়া হচ্ছে, তাদের উপর যেন আক্রমণ করা হয়। এবং আমরা দেখেছি কয়েকদিন এ ধরনের বক্তব্য দেওয়ার পরে প্রায় 15-20টা বক্তব্য আমি শুনেছি যেগুলোতে এ ধরনের বলা হয়েছে, এবং এগুলো কিন্তু রিফ্লেক্টেড হয়েছে যে সরাসরি তাদের উপর হামলা হয়েছে। বিভিন্ন জায়গায় অন্তত 100টা ঘটনা আমি দেখেছি নিউজে, যে নারী কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এই আলোচনাটাই আমরা আসবো। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি। ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে এবারে যে প্রচারণা বৃদ্ধি পেয়েছে সেটাতে কোনো সন্দেহ নেই, এবং সবাই চেষ্টা করছেন আসলে ডিজিটালি অনেক বেশি কাছাকাছি যাওয়া, বিশেষ করে তরুণদেরকে টার্গেট করে এই ডিজিটাল প্রচারণাটা অনেক মাত্রায় বৃদ্ধি পেল বলে কি আপনি মনে করেন, যেহেতু এবারে নির্বাচনে তরুণ ভোটাররা একটা বিশেষ ভূমিকা রাখতে যাচ্ছেন? ধন্যবাদ। এর আগে দু একটা কথা একটু যোগ করি। পোস্টার নিয়ে একটা জিনিস একটু যোগ করতে লোভ সামলাতে পারছি না। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। তো আমাদের অনেক কিছুই এনারা গ্রহণ করেনি। কেন করেনি? ভালো যে ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য অনেক সহজে যাতে করতে পারে 1% আমরা কমিয়েছিলাম, দল রেজিস্ট্রেশন, অনেক কিছু করেছি, কিন্তু ওনারা নেনটেননি। আমরা খুবই কঠোরভাবে পোস্টারের বিরুদ্ধে ছিলাম। আমরা অনেকে হয়তো জানি না, শীতকালে যেহেতু আমাদের নির্বাচন হয়, আমাদের প্রত্যেকটা কাগজের উপর একটা প্লাস্টিকের লেয়ার থাকে, ল্যামিনেশন থাকে, মানে অকল্পনীয় পরিমাণ প্লাস্টিক তৈরি হয়। কাগজও কিন্তু বায়োডিগ্রেডেবল জিনিস, এক অর্থে অপচয়, কিন্তু এটা অন্তত পরিবেশের মারাত্মক ক্ষতি করে ফেলে না, প্লাস্টিক করে, মানে হাজার হাজার টন প্লাস্টিক কিন্তু এই সময় আমাদের পরিবেশে চলে যায়। সো এটা খুবই ভালো স্টেপ হয়েছে, এবং আমরা যত বেশি করতে পারবো তত ভালো। আর ডিজিটাল শুধু তরুণদের না, ইনফ্যাক্ট এখন যেটা হয়েছে, আমি বয়স্ক মানুষ এবং আমরা যাদেরকে একটু প্রান্তিক মানুষ মনে করি অর্থনৈতিক বা সামাজিক পয়েন্ট অফ ভিউ থেকে, সবাই কম বেশি এখন ডিজিটাল এই যে মিডিয়ামগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেগুলোতে কানেক্টেড হয়ে গেছেন। আমি খুব বেশি ডিফারেন্স দেখি না। সমস্যাটা এখন অন্য জায়গায়, সবারকেই আসলে কম বেশি ডিজিটালি কানেক্ট করা যায়। কিন্তু যে আলাপটা অলরেডি আসলো সেটা হচ্ছে আমরা যে যুগে এসে ঢুকে পড়েছি। আমার একটা বইয়ের কথা খুব মনে পড়ছে, দ্য এজ অফ সার্ভেইলেন্স ক্যাপিটালিজম, সুসানা জুবফের একটা বই, উনি 2019 সালে বইটা লিখেছেন। ওখানে তিনি ইউরোপ আমেরিকার পার্সপেক্টিভে বলছেন যে আমরা এমন একটা ডিজিটাল বুমে ঢুকে পড়েছি। আবারও বলছি, উনি তো বাংলাদেশের জন্য লেখেননি, এমন একটা ডিজিটাল বুমে ঢুকে পড়েছি যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এটাকে কিভাবে ইউজ করতে হবে, এটার লিগ্যাল ফ্রেমওয়ার্ক কী হবে,
সালে তিনি ওদের প্রসঙ্গে বলছেন। তাহলে বাংলাদেশের অবস্থা কি আর এখনকার এআই এর অবস্থা কি? ভাই যেটা বললেন শিববীর ভাই, সেটা আমি একটা জায়গায় একটু দ্বিমত করি। সেটা হচ্ছে ধরুন ফ্যাক্ট চেকিং আছে, ওয়েস্টে এটাও খুব আলোচনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইটসেলফ পলিটিক্সের ভাষা রেটরিক পাল্টে দিচ্ছে। কেন? আপনি যখন কাউকে নিয়ে মিথ্যা একটা তথ্যই আপনি এআই দিয়ে হোক অথবা কোনো একটা ফেক ফটো কার্ড দিয়ে হোক স্প্রেড করলেন, এরপর আপনার কোনো একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন যদি সেটাকে ফেক প্রমাণও করে, ওইটার রিচ হচ্ছে অনেক কম হবে। দেখা গেছে সোশ্যাল মিডিয়াগুলোর অ্যালগোরিদম হেট স্পিচ, অ্যাঙ্গার, ভেঞ্জেন্স এগুলোকে সে প্রমোট করে, কারণ সে দেখেছে এগুলোতে আমরা বেশি এনগেজড হই। আমরা যখন ঝগড়া করি, আমরা যখন গালিগালাজ করি পরস্পরকে, ফলে ওই রিচের আশপাশেও যাবে না। এবং এটাও একটা গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কিভাবে এই জিনিসগুলো থেকে মুক্ত হওয়া যায়, ফেক নিউজ। এগুলো মানে ইউরোপ আলোচনা করছে। এই জন্য আমি বলছি আমরা কোন জায়গায় আছি আমরা আসলে জানি না। আর যেহেতু আমাদের এতদিন নির্বাচনই হয়নি, এই একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে এটা আমরা বুঝবো। আমি খুব সারপ্রাইজড হয়ে দেখি আমার ফেসবুকে মোটামুটি শিক্ষিত সচেতন মানুষ, মানে একটা হচ্ছে ধরুন আপনার চ্যানেল ডিবিসির একটা লোগো দিয়ে একটা ফেক কার্ড ছাড়লো, এরকম না, কোনো লোগো নাই, এমনি একটা ইমেজের মধ্যে কিছু একটা লিখে ছেড়ে দিল ফটো কার্ড, ওর মধ্যে ইভেন কোনো মানে ভুয়া লোগোও নাই। আপনি প্রায় দেখবেন অনেক পত্রিকা বলে এটা কিন্তু আমাদের না, ওই রকম লোগো নাই, ওটাও শেয়ার করে দিচ্ছে, শেয়ার করে দিয়ে লিখছে। শিক্ষিত মোটামুটি জানাশোনা মানুষ, এটা আমাকে নিয়েও হয়েছে বলে আমি বলছি, মানে আমি বলি নাই এমন কথা, একটা জাস্ট ইমেজে আমার একটা ছবি দিয়ে ছেড়ে দিল, হলো। এটা শুধু যে পলিটিক্যাল ইস্যু তা না, আমরা এখন ফেসবুকের মনিটাইজেশন আছে, মানে আগে একটা সময় ভিডিও ছাড়া মনিটাইজেশন ছিল না, এখন কিন্তু স্ট্যাটাসের মনিটাইজেশন আছে। সো এটার সাথে যখন ফিনান্সিয়াল ইস্যু যোগ হয়ে যায়, এই সব কিছু মিলেমিশে আমরা একটা খুবই চাপের মধ্যে পড়তে যাচ্ছি। আর তরুণরা কতটুকু বুঝতে পারবে আমি আসলে জানি না, কারণ ওই যে আমরা তরুণ বলতে মূলত আমরা এডুকেটেড আরবান তরুণকে বুঝি, আরও অনেক তরুণ আছে। তো দেখবেন আমরা প্রায় বলি জেনজিরা কিন্তু এদিকে ভোট দিয়ে দেবে, আমরা আসলে বলি একটা বিশেষ সোশিও ইকোনমিক কন্ডিশনের জেনজির কথা। কিন্তু আবার এই জেনজিরা এবারের ভোটের যে অনলাইন যুদ্ধক্ষেত্র সেটি তারাই তৈরি করেছে, এটিও বেশ আলোচিত হচ্ছে। জুবায়ের বাবু, আপনার কাছে আসি। নানানভাবে আসলে নানান রকম পদ্ধতি নেওয়া হয়েছে এবারে ডিজিটাল যেইভাবে প্রচারণায় নেমেছে রাজনৈতিক দলগুলো। বিএনপির দিকে যদি আমি আসি, বিএনপি থিম সং করেছে, বিএনপি ম্যাচ মাই পলিসি প্ল্যাটফর্ম তৈরি করেছে, বিএনপি ডিজিটালি আরও অনেক কিছু করার চেষ্টা করছে। এবং বিএনপির আরেকটি বিষয়ে দেখেছি যে প্রচারণায় একটু নতুনত্ব এসেছে, সেটি হচ্ছে জনাব তারেক রহমান, তিনি যে লিফলেটটি বিতরণ করছে সেটি বেশ পরিবেশ বান্ধব, সেই লিফলেটটি যেখানেই পড়বে সেখানেই গাছ হবে, এরকম। এই যে নতুনত্বগুলো, সেই পরিবর্তনগুলো আসলে বিএনপি কিভাবে দেখছে, এগুলো আপনাদের যারা ভোটার আছে তাদেরকে কতখানি আকৃষ্ট করবে বলে মনে করেন? দেখুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসির সকল দর্শকদেরকে। বিষয়টি হচ্ছে যে জাহিদ ভাই যথার্থই বলেছিলেন, যুগের সাথে আমাদেরকে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে প্রতিটা জিনিস। আমরা পোস্টার দেখে অভ্যস্ত ছিলাম এক সময়, পৃথিবীর কোথাও কোনো দেশে এখন আর পোস্টার নেই। বিশেষ করে নির্বাচনের সময় কোথাও পোস্টার লাগানো হয় না, পোস্টার লাগানোর প্রয়োজন পড়ে না। তাহলে আসলে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন নিয়ে আমরা কী নিয়ে যাব, তো এই ক্যাম্পেইনগুলোর কতগুলো দিক আছে। একটি হচ্ছে যে সরাসরি, যেটা হচ্ছে যে প্রার্থী মানে যারা ভোটার তাদের কাছে যাওয়া এবং তার পলিসি নিয়ে বলা, আমি কি দিচ্ছি আসলে আফটার ডে। এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা কি শুধু একটা নির্বাচন? এইটা যারা ভাবে যে শুধু একটা নির্বাচন, এটা একটা লড়াই, ক্ষমতার লড়াই, তাইলেই ভুল। এখানে কিন্তু দেখুন, যারা ভোটার তাদের কিন্তু মানে তাদের ভবিষ্যৎ এটার সাথে জড়িত, দেশের ভবিষ্যৎ তাদের জড়িত এবং আগামী প্রজন্ম এটার সাথে জড়িত, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মের এই ইফেক্ট কিন্তু এই আজকের নির্বাচন পড়বে। সুতরাং নির্বাচনটাকে খুব জাস্ট একটা উৎসব অনেকে মনে করেন, অনেকে মনে করছেন যে শুধুমাত্র কিছু ব্যানার, পোস্টার, মাইকিং, দিস অ্যান্ড দ্যাটস এগুলো করেই আমরা নির্বাচনে জয়ী হয়ে যাব, কিংবা ডিসইনফরমেশন দিয়ে আমরা নির্বাচনে জয়ী হয়ে যাব। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরে তারপর কি হবে? তো এই যে জায়গাগুলো, অর্থাৎ আমরা যদি জনগণের জন্য কিছু না নিয়ে যেতে পারি, জনগণের জন্য যদি কিছু না করতে পারি, যেমন আপনি সুন্দর একটি উদাহরণ দিলেন যে জনাব তারেক রহমান একটি লিফলেট ছাপিয়েছেন, কিন্তু চিন্তাটা আপনি দেখেন যে আমরা সবাই লিফলেট ছাপিয়েছে, সারা বাংলাদেশে 300 আসনের প্রতিটা প্রার্থী, হাজার হাজার প্রার্থী 300 আসনে, এই হাজার হাজার প্রার্থী লিফলেট ছাপিয়েছে, কিন্তু কেউ একজন চিন্তা করেনি যে এই কাগজটা ফেললে যেন একটা গাছ হয়। তার মানে পরিবেশ বান্ধব, তিনি পরিবেশের কথা চিন্তা করেছেন, একটা লিফলেটের কথা চিন্তা করেননি। তো এই যে বিষয়টা, অর্থাৎ চিন্তার একটা পরিবর্তন
এবং আমাদের দেশের যে যারা প্রার্থী রয়েছেন এই প্রার্থীদের ভিতরে আসলে যদি সেই পরিবর্তনটা না আসে তাহলে কিন্তু নির্বাচন করে মানে নির্বাচন করতে পারবেন, কিন্তু যেই ফলটা, যে আশা, যে আকাঙ্ক্ষা, যে 24-এর যে আন্দোলন মানে আপনার গণঅভ্যুত্থানের যে আশাটা, সেই আশাটা কিন্তু প্রাপ্ত মানে মানুষ পাবে না, সাধারণ জনগণ পাবে না। এবং সেখানে মূল বিষয়টা হচ্ছে পলিসি, যে আসলেই একটি দল তার জনগণের জন্য কী দিচ্ছে। তো বিএনপি যেখানে ধরেন, আমি সত্যি কথা বলি, আমি অন্যান্য দলগুলোর কিন্তু খুব পলিসি এখন পর্যন্ত আমি ক্লিয়ার না কোনো দলের, মানে বিএনপি কয়েকটা একদম ক্লিয়ার পলিসি দিয়েছে, যে ফার্মার কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, আপনার কর্মসংস্থানের জন্য কি করবে, বৃক্ষরোপণ করবে, তারপর হচ্ছে নদী 20,000 কিলোমিটার আপনার খাল খনন করবে। তো এই যে একদম ক্লিয়ার, কিন্তু আমরা বুঝতে পারছি এই কাজগুলো বিএনপি করবে। আবার এই কার্ড নিয়ে অনেক সমালোচনাও আছে। না, সমালোচনা করলে তো আপনি সব কিছু নিয়ে করতে পারেন। এখন দেখেন, একটা জিনিস হচ্ছে কি, কার্ডটা তো আসলে বুঝতে হবে, যারা সমালোচনা করে তারা বুঝে কিনা সেটা আমার তো একটু সন্দেহ আছে। যেটা হচ্ছে যে একটা কথা, যেটা এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে এত কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখেন কেন এত ডিসইনফরমেশন বাংলাদেশে, আপনি যদি একটু চিন্তা করেন, পৃথিবীতে এই মুহূর্তে সম্ভবত হাইয়েস্ট ডিসইনফরমেশন হচ্ছে বাংলাদেশে, এবং পৃথিবীতে সবচেয়ে কম ডিসইনফরমেশন কোথায়? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে। কেন? আপনি যদি দেখেন, বিকজ সাধারণ মানুষের যে বুদ্ধাঙ্ক লেভেল, এটা একটা বিশাল বড় একটা ব্যাপার, যেটা আমরা আইকিউ লেভেল বলি। বাংলাদেশের গড় আইকিউ লেভেল হচ্ছে 74। এখানে সাধারণ মানুষকে খুব সহজেই আপনি ভুল পথে নিয়ে যাওয়া যায় একটি ফটো কার্ডের মাধ্যমে, বলা যায় যে এটা সত্য, এবং সাধারণ মানুষ সেটা বিশ্বাস করে নিচ্ছে। পরবর্তীতে ফ্যাক্ট চেকার বা যারা একটু বুঝে, তারা বলতেছে না এটা মিথ্যা, দেন এর ভিতরে কিন্তু অনেক সময় মানে পার হয়ে যায়, এবং যেটা সমাজের জন্য ক্ষতি করে। এই যে কাজগুলো আপনি দেখেন, আজকে ফ্যামিলি কার্ড নিয়ে তারা কতটুকু মানে বুঝেছে আমি জানি না। আজকে জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু একটি পডকাস্ট করেছেন, আমার মনে হয় তাদের পডকাস্টটা দেখা উচিত। আবার তারেক রহমান আসলে তিনি যখন লন্ডন থেকে দেশে আসলেন একটা দীর্ঘ সময় পর, তিনি একটি কথা বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। সেই শব্দটি আসলে নানানভাবে আলোচিত হয়েছে। সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রচারণায় আসলে সব ধরনের জনগণ আসলে সবার সংশ্লিষ্ট হতে পারছেন কিনা, সবাই একজন নেতার কোনো পরিকল্পনা থাকবে না, তাহলে উনি কিসের নেতা? নিশ্চয়ই একজন নেতার তো মূল কাজটি হচ্ছে পরিকল্পনা করা জনগণের জন্য। নিশ্চয়ই এবারের প্রচারণায় সেই পরিকল্পনাগুলো আসলে কতখানি আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম, এই আলোচনায় আসবে। একটা বিরতির সময় হচ্ছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডক্টর জাহিদুর রহমান, এই যে নানানভাবে প্রচারণার নতুনত্ব আনার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, থিম সং এর ব্যবস্থা করেছে। আমরা দেখেছি যে অনেক সময় প্রার্থীরা এবারে একেবারে পায়ে হেঁটে কিংবা ইজি বাইকে চড়ে জনগণের কাছাকাছি যাচ্ছেন, সেখানে মুড়ি সাথে করে নিয়ে যাচ্ছেন, কিংবা এই ধরনের যারা আসলে গ্রামের সাধারণ জনগণ আছেন তারা তাদের বাড়িতে আতিথেয়তাও গ্রহণ করতে দেখেছি। এই যে একটা পরিবর্তন এসছে, সেই প্রচারণায় আবার অন্য আরেকটি দিকে যদি আমরা তাকাই, সেখানে জামায়াতের প্রচারণায় কোনো নারীদের অংশগ্রহণ নেই, তাহলে তারা আসলে পুরো একটা বিশাল অংশকে বাদ দিয়ে প্রচারণা করছে কিনা, সেই প্রশ্নটাও বারবার উঠছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? জামাতের নারীরা আমি ধারণা করি যে কোনো দলের চেয়ে বেশি আছে। প্রকাশ্যে হয়তো আপনি খুব দেখছেন না, বাড়ি বাড়ি তারা যাচ্ছেন বহুদিন থেকে। আমার বাড়িতেও এসছেন, আমি নিজে মানে আমি আমার রুম থেকে শুনছি তারা আমার মায়ের সাথে কথা বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে, কারণ প্রচার তো অনেক রকম। একটা হচ্ছে প্রচুর মানে প্রকাশিতভাবে আপনি দেখছেন মিছিল করছেন, তারা মানে প্রকাশ্যভাবে অনেক দোকানে যাচ্ছেন, মানুষকে লিফলেট দিচ্ছেন, বাজারে যাচ্ছেন। এটাই আপনি জামাতের নারী কম বেশি দেখবেন না। জামাতের নারীরা ওভার দ্য মান্থস তারা গেছেন, এবং কেউ কেউ ধারণা করেন যে এই ক্যাম্পেইনের কারণে জামাত নারীদের একটা বড় অংশ ভোট পেয়ে যেতে পারে, এবং সেটা তাদের এই নির্বাচনে খুব ভালো ফল দিতে পারে। আবার সেটা নিয়ে তো সমালোচনাও আছে, যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা বিকাশ নাম্বার চাইছেন, ভোটারদের এনআইডি কার্ড চাইছেন। সেই অভিযোগ আছে, এবং ক্রেডিবল অভিযোগ আছে আমি মনে করি। এবং ওই যে ভাই যেটা বললেন, পুলিশে খবর দেওয়া, যদি সত্যিকার অর্থে এ দুটো জিনিস যদি চাওয়া হয়, পুলিশে খবর দেওয়া উচিত। ওই যে কথা আছে যে ব্যক্তিগতভাবে প্রটেস্ট করা বা কারো গায়ে হাত তোলা, এটা না, কিন্তু আপনি পুলিশ ডাকতে পারেন, কারণ আপনি এনআইডি কারো কাছ থেকে চাইতে পারেন না, আপনি বিকাশ নাম্বারও চাইতে পারেন না। এটা পুলিশে ডাকা খুবই। জামাত কিন্তু এটা উত্তর দিয়েছে, তারা বলেছে যে সেই সময় কি বিএনপির কোনো নেতা তাদের সাথে ছিল কিনা, তাহলে কোথা থেকে তারা এই খবর পেয়েছে। সেটা সবগুলো পক্ষ দিক থেকে বলবে। আমি যে কথাটা বলতে চাইছি, কারো যদি অভিযোগ থাকে উনি পুলিশ ডাকতে পারেন, উনি রাষ্ট্রের আইন মেনেই কাজটা করছেন, এবং এতে কোনো সমস্যা, এই আহ্বানে আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু অন্য একটা বক্তব্য যেটা ভাই বলছেন, এটা বিভৎস। এরকম কোনো বক্তব্য রেটরিকলেও দেওয়া উচিত না, মানে এটা রেটরিকের বক্তব্য হওয়া উচিত না। নারীদের প্রতি প্রত্যেকের সেই রেসপেক্ট রাখা উচিত, এটা আমি মনে করি।
তো এখন যেটা হয়েছে যে জামাতের নারীরা তাদের মতো করে কাজ করছেন। এখানে এই প্রসঙ্গে একটু অফ টপিক হতে পারে, তারপর একটু বলে ফেলি যে নারীরা সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা ক্যাম্পেইনে রাখছেন, কিন্তু এই নারীদেরই একজনকেও নমিনেশন দেওয়ার জন্য জামাতের আমিরের ভাষ্য মতে তারা প্রস্তুতি নিচ্ছেন। অথচ মানে এটা শুধু এখন না, আমার মনে পড়ে আমি ছোটোবেলায়ও দেখেছি জামাতের নারী সদস্যরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তালিম দিচ্ছেন, কোরআন শেখাচ্ছেন, ইসলামের নিয়ম শেখাচ্ছেন, একই সাথে পলিটিক্যাল তার যে ক্যাম্পেইন, তার যে দাওয়াত সেটা দিচ্ছেন। বছরের পর বছর তারা বলছে তাদের 40% সদস্য হচ্ছে নারী। তো সেই নারীরা এবারও এত ডিসাইসিভ রোল প্লে করছেন বলে তারা বলছেন, কিন্তু তারা এখনও প্রস্তুত নন যে একজন নারী, আল জাজিরা জিজ্ঞেস করছিল যে জাস্ট একজনও কি পারলেন না, ওনারা প্রস্তুতি নিচ্ছেন এরকম বললেন আর কি। তো এই কারণে আমার মনে হয় যে আমি 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 কিন্তু এনকারেজ করি তাদের, নারীরা যা করছেন আমি এটাকে এনকারেজ করি। জাস্ট এমন কিছু হওয়া উচিত না যেটা নিয়ে যে আমরা বললাম যদি এনআইডি এবং বিকাশ নাম্বার নেয় বা কোনো কোনো ক্ষেত্রে ধর্মকে মিসইন্টারপ্রিট করে ডিসইনফরমেশনের মতো ব্যবহার করা। সেক্ষেত্রে ডিজিটালি যে ভোটে লড়াই চলছে সেখানে কি আপনি তাহলে বলতে চাচ্ছেন যে বিএনপি অনেকটা এগিয়ে আছে কিনা জামাতের চাইতে? না, আমি বরং ফাইটটা ডিজিটালি বেশ ভালো দেখছি এবং প্রচুর মিমস হচ্ছে। আমার যেটা খুব ভালো লেগেছে, মানে একটা নির্বাচনের মধ্যে কি হওয়া দরকার যে আপনি কোনো না কোনো ফর্মে ইউ ট্রাই টু এনগেজ ইয়াংদেরকে বা সবাইকে। আমি এই যে রিসেন্টলি দেখলাম, এই যে আজকের কথাই যদি বলি, আই লাইকড ইট, মানে যখন তারেক রহমান কিছু করছেন, প্রচুর স্যাটায়ার হচ্ছে, মিমস হচ্ছে, এবং তারেক রহমান নিজে লন্ডনে থাকতে 5 আগস্টের পরবর্তী সময় তাকে নিয়ে করা নেগেটিভ কনোটেশনে কার্টুনও শেয়ার করেছেন। আবার জামাতের আমিরকে নিয়ে হচ্ছে, বিশেষ করে যখন তারা বাস করলেন তখন বলা হচ্ছে পুরনো বাস, কিন্তু মানুষজন এগুলো নিয়ে ফান করছে। সো আমি খুব অনলাইনে খুব ভাইব্রেন্ট ক্যাম্পেইন দেখছি, পরস্পরের প্রতিযোগিতা দেখছি, প্রতিদ্বন্দ্বিতা দেখছি। হ্যাঁ, কখনো কখনো হেট স্পিচের মতো কিছু আছে, বাজেট ট্যাগিং আছে, এগুলো যত আস্তে আস্তে গণতান্ত্রিক চর্চা কমে যাবে। আমি আসতে চাই অধ্যাপক ডক্টর শিবির আহমেদ, বিএনপি যখন যা করছে সেটি দেখবার পর জামায়াত ঠিক একইভাবে নির্বাচনী প্রচারণা করছে। এই সমালোচনাটা এই মুহূর্তে আসলে অনেক বেশি চর্চিত হচ্ছে রাজনীতির মাঠে। এগুলো জাহিদ ভাই যেমন বলছেন যে অনলাইনে এ ধরনের আলাপ আলোচনা হচ্ছে, একদল আরেক দলকে বলছে যে আমাদেরকে কপি করছে, আবার বিএনপির লোকজন, জামাতের লোকজনরা বলছে বিএনপি আমাদেরকে কপি করছে। যেমন রিসেন্টলি জামাতের যে পলিসি সামিট হলো, এটা বলা যায় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম এরকম কোনো পলিসি সামিট হলো নির্বাচনকে উপলক্ষ করে। সেখানে যেমন জামাত বলছে আমরা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেব, স্টুডেন্ট লোন দিব, এটা আবার তারেক রহমানও বলছেন আমরা উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট লোন দিব। এ ধরনের আরও কিছু পলিসির ক্ষেত্রে বলছে যে হ্যাঁ বিএনপি জামাতকে ফলো করছে। আবার আপনি যেটা বলছেন আজকে জাহিদ ভাই যেটা বললো যে বাসের কথা বলছে, যে তারেক রহমান বাসে করে প্রচারণা শুরু করেছেন। হ্যাঁ, নিরাপত্তা, তারেক রহমানের বাসে করে আসাটা ছিল আসলে নিরাপত্তার জন্য, ক্যাম্পেইন শুরু করেন নাই। আর জামাত যেটা করেছে এটা তাদের ডিজিটাল ক্যাম্পেইন বাস উদ্বোধন করছে। জামাতের আমির বাসে করে ক্যাম্পেইন করছেন না, এটা উনি উদ্বোধন করেছেন, ওখানে ছবিটা তোলা হয়েছে। এই বাসটা ডিজিটালি বিভিন্ন জায়গায় ঘুরবে। তো যে প্রসঙ্গটা আসছিল যে নারীদের ক্যাম্পেইন করার ব্যাপারে জাহিদ ভাই এটাকে নিন্দা জানিয়েছেন যে নারীদের বিরুদ্ধে যে ধরনের সহিংস বক্তব্য দেয়া হচ্ছে, এবং এগুলো কিন্তু র্যাটরিক বা বক্তব্যের মধ্যে থাকছে না। এই বক্তব্যগুলোই কর্মীরা গিয়ে পালন করছে, নারীদের উপর আঘাত করছে। নারী কর্মীদের যে তাদের যে রাজনৈতিক অধিকার ক্যাম্পেইন করার বা ভোট চাওয়ার, এই অধিকারের জায়গায় নানান জায়গায়, এক জায়গায় না নানান জায়গায় হামলা করা হচ্ছে। এবং শুধু পুরুষ কর্মীরা করছে তা না, নারী কর্মীরা পর্যন্ত বক্তব্যে এ ধরনের কথা বলছে জামাতের নারী কর্মীদের এগেইনস্টে, তারা যেন ক্যাম্পেইন করতে না পারে। এখানে যেমন একটা প্রশ্ন বারবার উঠছে, জামায়াত যদি ক্ষমতায় আসে বা জামায়াত সহ এই 11 দল একসাথে নির্বাচন করছেন, নারীরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কিনা? জি, এই আমি ওটাতে আসছি। এখানে বলে রাখি যে জঘন্য রকম নারী কর্মীদের এগেইনস্টে, যখন নারীদের রাজনৈতিক অংশগ্রহণে আমাদের একটা বড় বাধা হচ্ছে নারীদের এগেইনস্টে সহিংসতা, সাইবার বুলিংও আছে এর মধ্যে, আজকাল নতুন যোগ হয়েছে। কিন্তু এই যে সহিংস বক্তব্য দিল এতগুলো নেতা, বিএনপি কিন্তু একজনকেও কোনো সতর্কবার্তা দিয়েছে বা বহিষ্কার করেছে এরকম দেখিনি। তো এটা কিন্তু পরোক্ষভাবে উৎসাহিত করা যে তোমরা নারী কর্মীদের এগেইনস্টে এ ধরনের বক্তব্য দাও। কিন্তু আপনি যদি উল্টো দিকে দেখেন, জামাতের একজন নেতাকেও দেখবেন না যে বিএনপির নারী কর্মীরা কোথাও ভোট চাইতে গেছে এবং এটার জন্য তারা বক্তব্য দিচ্ছে যে বিএনপির নারী কর্মীদেরকে পেলেই আঘাত করবা। আপনি যদি কাদেরকে আঘাত করা হচ্ছে এটা দেখেন, দেখবেন বিএনপির নেতারা যারা জামাতের কর্মীরা আসলে আঘাত করবা বলতেছে, সেখানে কিন্তু পুরুষদেরকে বলতেছে না, বলতেছে শুধু নারী কর্মীরা আসলে আঘাত করবা। এইটার কিন্তু একটা মানে জেন্ডার ডাইমেনশন আপনি দেখতে পাবেন যে বিএনপির এই নেতারা
নারী কর্মীদেরকে আঘাত করার জন্য বলছে। 2025 সালে দাঁড়িয়ে যখন আসলে আমরা 50 বছরের ধারা পরিবর্তন করে ডিজিটালি প্রচারণা করতে যাই, সেই সময় নারীদেরকে নিয়ে এত আলোচনা করতে হচ্ছে। জুবায়ের বাবু, বিএনপি কোনো সতর্কবার্তা দেয়নি? বিএনপির নেতাকর্মীরা, জামায়াতের যারা নারী নেত্রী আছেন, যারা প্রচারণার কাজে মাঠে থাকার চেষ্টা করেছেন, তাদেরকে নিয়ে নানানভাবে আসলে ভয় ভীতিও আমার মনে হয় যে আমার সহালোচক কিছু এখানেও ডিসইনফরমেশন করছেন। হ্যাঁ, এটা হচ্ছে যে এইটাই হচ্ছে সমস্যা। আমাদের সমস্যাটা কোথায়? ডিসইনফরমেশন। আমরা চট করে বলে দিচ্ছি কথাগুলো। দেখুন, উনি যে কথাগুলো বলছেন যে জামাতের নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি নারীর বুকে লাথি মারছে, সেই দৃশ্য আমরা দেখেছি। সেই লোককে যখন গ্রেফতার করে আবার তাকে যখন ছাড়া হয়, ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে। এই জামাতি করেছে। আবার পাশাপাশি আপনি যদি দেখেন, আপনি সহ অনলাইনে যত নারীরা বাংলাদেশের মিডিয়াতে কাজ করে, তারা যেই ধরনের বুলিংয়ের শিকার হয়, সমস্ত এই যে বট বাহিনী এবং বট বাহিনীর পেছনে এই জামাত শিবিরের একটা প্রত্যক্ষ হাত রয়েছে, এটা সবাই জানে। এবং এইটা একটা বিশাল বাহিনী। আজকে জামাতের পলিসি আমি আগেই বলেছি, জামাতের কী পলিসি আছে আমি জানি না, তবে জামাত একটা কাজ করতে পারে, বাংলাদেশে বট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে। সামনে নির্বাচনের পরে তারা বিশাল বড় বট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে এবং ফিউচারে বট রপ্তানি করার মতো ক্ষমতা তাদের আছে এবং হয়তো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমরা। তো এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যেভাবে নারীদেরকে আক্রমণ করা হয়, এই নারীদের আক্রমণ এইটা কিন্তু শুরু হয়েছে 5ই আগস্টের পরে এই বট বাহিনী দ্বারা। এবং আপনি মানে অবাক হবেন, অনেক নারীরা তার ফেসবুক আইডি মানে ক্লোজ করতে বাধ্য হয়েছে। কিন্তু জামাত অভিযোগ করছে যেসব অঞ্চলে তাদের অবস্থান ভালো, বিএনপি সেসব অঞ্চলকে টার্গেট করে নানানভাবে এভাবে ডিজিটালি। দেখুন, আমি একটা কথা বলি, বিএনপির কিন্তু বট বাহিনী নাই। বিএনপির যা আছে সেটা হচ্ছে আপনার অর্গানিক। বিএনপি একটা তৃণমূল পর্যায়ের একটা দল এবং সেখানে তার আপনার জামাত যেমন ধরেন লাইক একটা বিদেশি রাজনৈতিক দল, জামাত তো একটা বিদেশি রাজনৈতিক দল এনিওয়ে, তার মানে অনেকটা মাল্টিন্যাশনাল কোম্পানির মতো জামাত, ঠিক আছে? তাদের পলিসি আছে, সেই পলিসি দ্বারা চলে। এবং জামাত যেইভাবে প্রতিটা ক্যাডার ভিত্তিক একটা সংগঠন হিসাবে যেভাবে তারা অর্গানাইজড ওয়েতে সব কিছু করতে পারে, বিএনপি কিন্তু সেটা করতে পারে না। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি সমর্থন বেসড। সাধারণ মানুষ সমর্থন করে, সেই জন্য বিএনপি আছে, সমর্থন না করলে বিএনপি থাকবে না। সো বিএনপি বেসিক্যালি রাজনীতি করে জনগণের জন্যে। সুতরাং সেই হিসাবটা যদি করেন, এই যে আমরা যেই ধরনের যেটাই বলেন না কোনো ন্যারেটিভ তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কিন্তু অর্গানিক ন্যারেটিভ, সেটা কিন্তু বটের ন্যারেটিভ না। তো সেই জায়গাটা থেকে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে সবসময় বিএনপি নারীদের সম্মান করে আসছে। বিএনপির নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আপনাকে এটা বুঝতে হবে। এবং এই বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির হয়ে। তো সুতরাং বিএনপি নারীদেরকে, ইভেন এবারও আপনি দেখেন অনেক নারী প্রার্থী দাঁড়িয়েছে বিএনপি থেকে, এবং নারীর যে অংশগ্রহণ রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে, সেটা কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান। তারপরেও যদি তুলনা করা হয়, আপনারা সবচেয়ে বেশি নারী প্রার্থী দিয়েছেন, এরপরেও সেই সংখ্যাও কিন্তু খুব একটা বেশি নয়। এরপরেও আমরা এই আলোচনায় আবারও ফিরতে চাই, কিন্তু একটু বিরতির সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে একটা ইস্যু একটু আমি তুলে যেতে চাই, সেটি হচ্ছে যে থিম সং নিয়ে এবার অনেক আলোচিত হচ্ছে। থিম সং বাজানো হচ্ছে, প্রায় সব প্রার্থীরা সেই রাজনৈতিক দলগুলোর থিম সং বাজাচ্ছেন। বিএনপির থিম সং ভোট দিবেন কিসে ধানের শীষে, এনসিপিরও তাদের নিজেদের যে প্রতীক সেটি আলোচনা করেছে, কিন্তু জামায়াতের থিম সঙ্গে বলা হয়েছে নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার করবে বাংলাদেশ। তার মানে আসলে অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে কে কাকে কখন ভোট দিতে যাচ্ছে সেটি আসলে এই থিম সংগুলো অনেকটা নীতি নির্ধারক হতে যাচ্ছে কিনা, নানানভাবে আসলে আলোচনায় আসছে থিম সংগুলো এবারে নির্বাচনে। এবং রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, তারা নানানভাবে মানুষের ভীষণ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় যেভাবে মঞ্চে হেঁটে হেঁটে কথা বলছেন, বিশেষ করে দুই একজনকে কাছে ডেকে তিনি কথা বলছেন, জামায়াতের আমিরকেও আমরা দেখেছি সেই একইভাবে, কিংবা এনসিপি নেতাকর্মীদেরকেও দেখেছি ভীষণ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সেই থিম সঙের যে বক্তব্য সেটি নিয়েও আলোচনা আছে। সব রাজনৈতিক, বিশেষ করে বিএনপি এবং এনসিপির যে থিম সং, তারা তাদের নিজেদের যে দলীয় স্লোগান সেই জায়গাটিতে বা দলীয় প্রতীকের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। জামায়াত কেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে তুলনা করে থিম সং তৈরি করলো, সেটি নিয়ে প্রশ্ন উঠছে। জামাতের এটা আসলে সেন্ট্রাল বক্তব্য, তারা এই বক্তব্যটা আসলে সমানে দিচ্ছেন, মানে সবাইকে দেখা হয়েছে, আমাদেরকে একটু দেখেন। আবার জনাব তারেক রহমান খুব ব্রিলিয়ান্টলি এটার জবাবও দিয়েছেন, আমাদেরকে 71-এ দেখা হয়েছে। দেশের সবচেয়ে ক্রুশিয়াল সময়টা যখন ছিল,
এর চেয়ে কোনো ভালনারেবল সময় ছিল। দেখুন, আপনি আমার ক্ষতি করতে পারেন, আমি স্বাভাবিক অবস্থায় আছি, আমি যখন বিপদে আছি আপনি তখন আমার ক্ষতির শরিক হয়েছেন। মানে একেবারে যুদ্ধাপরাধ তাত্ত্বিকভাবে যদি বলি যে ওনারা দাবি করেন যে যুদ্ধাপরাধে জড়িত ছিলেন না, কিন্তু আপনি নৈতিক সমর্থন দিতে পারেন কিনা পলিটিক্যালি যখন তারা এই বিভৎসতা করছে। যাই হোক, এই আলাপগুলো আছে, এই জবাবগুলো দেয়া হচ্ছে। তারা এতদিন পর্যন্ত বাকি সব দলগুলো কি করেছে না করেছে সেটার কথা বলছে। এই কারণে ওনাদের বক্তব্য যেটা করতে চেয়েছেন, এবং আমি মনে করি টু সাম এক্সটেন্ট কারো কারো কাছে এটা কিছুটা ট্র্যাকশন আছে, সে কারণেই তারা এটা গানে নিয়ে এসছেন। কারণ তাদেরও নিশ্চয়ই একটা সার্ভে আছে, তাদের বক্তব্যগুলো কোনটা কীভাবে কতটুকু মানুষ গ্রহণ করছে। আবার যেটা হচ্ছে যে লড়াই, এটা জবাব আবার তারেক রহমান দিচ্ছেন, আবার এই গানের বা তার বক্তব্যের জবাব ওইদিকে দেওয়া হচ্ছে নির্বাচনী মাঠে। এগুলো এবং এই প্রচারণায় আমরা দেখছি যে আসলে যে রাজনৈতিক দলের নেতা যে বক্তব্য রাখছেন বা সেখান থেকে আসলে যে প্রশ্ন উঠে আসছে, পরবর্তী দিন সেই বিরোধী দলের রাজনৈতিক নেতাকে সেই প্রশ্নের উত্তরও আমরা দিতে দেখছি। সেই জায়গাটাতে বাকবিতণ্ডাটা আরেকটু বাড়ছে কিনা, আবার ডিজিটালি আসলে এটা নিয়ে সেই রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের তর্কে জড়িয়ে পড়ছেন। কোনো সমস্যা নাই, গণতন্ত্র মানে তর্ক, মানে আমরা তর্কহীন দেশ হচ্ছে নর্থ কোরিয়া। আমরা নর্থ কোরিয়া চাই না, ওটা চাই না। 2 নম্বর, 2 নেতার মধ্যে বাকবিতণ্ডা একদম হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে আগে কি হতো, এক পক্ষর দিক থেকে আমরা খুবই ভদ্র, সৌজন্য, সোবার বক্তব্য শুনতাম আমাদের 2 নেত্রী যখন ছিলেন, বেগম খালেদা জিয়ার দিক থেকে। শেখ হাসিনা নির্বাচনের মাঠে যা করতেন তো বিভৎস সংস্কৃতি। আমি আপনার যেগুলো জেনুইন নির্বাচন ছিল সেগুলোর কথা বলছি, কিন্তু এবার আমি জনাব শফিকুর রহমানের দিক থেকেও এমন কোনো বক্তব্য দেখিনি যেগুলো আসলে খুবই আমরা রেড লাইন ক্রস করা বলবো। মানে কেউ কেউ বলেন যে মুখে যে কোনো কিছু বলা যায়, আমি শক্তি প্রয়োগ না করলে হয়। উত্তরটা এই কথাটা ঠিক না। আপনি মুখেও হেট স্পিচ ছড়াতে পারেন না, আপনি মুখে কাউকে বাজে ট্যাগিং করতে পারেন না, যেগুলো হাসিনার সময় হতো। বিদেশের রাজনীতি থেকেই তো আসলে আমরা বেরিয়ে আসছি। সোফার দুজন যা করছেন, তারা বিতর্ক করছেন। আমরা এখনো তো একই স্টেজে দাঁড়িয়ে বিতর্কের চর্চায় ঢুকিনি, এই বিতর্ক হচ্ছে, এটা খুবই ভালো হচ্ছে। পরিবর্তনটা আসলে আমরা আমি এটুকু বলতে চাই যে মানে সমর্থক লেভেলে শুধু বাকবিতণ্ডা না, কোনো কোনো ক্ষেত্রে যে বললাম রেড লাইন ক্রস করার মতো ব্যাপার, প্রচন্ড গালিগালাজ হচ্ছে, হেট স্পিচ হচ্ছে, এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড। আপনি যখন বললেন আসলে মুক্তিযুদ্ধের ইস্যুটা, এই জায়গাটিতে একটু আসি। অধ্যাপক ডক্টর শিবির আহমদ, এই যে আসলে যখনই নির্বাচনের প্রচারণা নিয়ে আলোচনা চলছে, সেটা ডিজিটালি হোক কিংবা আসলে একেবারে মাঠে দাঁড়িয়ে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন ৭১-এর কৃতকর্মের জন্য মাফ চেয়ে তারপরে ভোট চান। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমি আসার আগে জাস্ট একটা পয়েন্টে জুবাইর ভাইয়ের সাথে একটু অ্যাড করি। নারী কর্মীদের উপর হামলার ইস্যুতে আমি ভাবছিলাম যে জুবাইর ভাই হয়তো বলবেন যে বিএনপি কেন ব্যবস্থা নিচ্ছে না বা নিবে, যে আমরা অন্তত 100টা নিউজ পেয়েছি এরকম যে হামলা করছে এবং সহিংস বক্তব্য দিচ্ছে। বিএনপির একজন নেত্রী আজকে সহ আন্তর্জাতিক সম্পাদক সম্ভবত ফাহিমা নাসরিন মুন্নি, উনি বলছেন এগুলো তেমন কিছু না, উনি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু নারীর প্রতি সহিংসতার বিষয়টা খুবই জরুরি বিষয়। ওনাদের দলে যেটা ভাই বলছেন যে বিএনপির প্রধান ছিলেন প্রায় 40 বছর ধরে একজন নারী, সম্মানিত নারী, বাংলাদেশের গার্ডিয়ান উনি ছিলেন, সম্মানের সহিত উনি ইন্তেকাল করেছেন। তো এরকম একজন নারী যেই দলের প্রধান ছিলেন, সেই দল কি করে এত নারী বিদ্বেষী হয়ে উঠলো নির্বাচনী ক্যাম্পেইন শুরু হওয়ার পরে, এটা নিয়ে ওনাদেরও অ্যাসেসমেন্ট করার ব্যাপার আছে এবং এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার ব্যাপার আছে। আমি মনে করি এটাকে শুধু এড়িয়ে যাওয়াটা উচিত না, ওনাদের ব্যবস্থা নেওয়া উচিত। যেটা জাহিদ ভাই বলছেন যে হ্যাঁ আমাদের যে ডিবেটগুলো হচ্ছে এটা আমি এনজয় করছি পার্সোনালি, বরং জাহিদ ভাই যেটা বলছেন যে আমরা একই মঞ্চে আমেরিকায় যেরকম প্রেসিডেন্সিয়াল ডিবেটগুলো হয়, এটা হলে আরও ভালো হবে। নেতারা তাদের পলিসিগুলো নিয়ে আসবে, কে কি ভালো করতে চায় দেশের জন্য, কোন পলিসি নিয়ে আসতে চায়। যেমন জামাত তাদের পলিসি সামিটে বলছে যে তারা হচ্ছে ট্যাক্স এবং ব্যাট রেট কমাবে লং টার্ম টার্গেট হিসাবে, আর অনেকগুলো পলিসি, এই পলিসিগুলো নিয়ে ডিবেট হওয়া দরকার আছে। যেটা ৭১-এর কথাও বলছেন যে ডেফিনেটলি বিএনপি তার ন্যারেটিভে ৭১-এর প্রসঙ্গ আনছে, জামাত তার ন্যারেটিভে দুর্নীতি চাঁদাবাজি এগুলোকে নিয়ে আসছে, তারা দুর্নীতি চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে চায়। আবার তারেক রহমান সাহেব, আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাও বলছেন, তারা ৭১-এর ইস্যুটাকে নিয়ে আসছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আসনে আমি দেখছি বলছেন যে জামাতের যে প্রার্থী দেলোয়ার ভালো ছেলে, কিন্তু তার তো আরও সময় আছে, আমার বয়স শেষ হয়ে গেছে, আমাকে একবার সর্বশেষবার সুযোগ দিন। তো যে যেভাবে দরকার মনে করছে যখন যে ন্যারেটিভটাকে, তারা সেটা ব্যবহার করছে। এখন জনগণের উপরে এই ডিবেটগুলোর সুবিধা হচ্ছে কি, আমরা দুই পক্ষের কথাগুলো শুনছি, দেন জনগণ জানতে পারছে দুই পক্ষের বক্তব্য এবং জনগণ ডিসাইড করতে পারবে যে কোন বক্তব্যটা গ্রহণ করে। যেভাবে দরকার হচ্ছে নিজেদের স্বার্থে সেভাবে নানানভাবে ন্যারেটিভ কি ব্যবহার করছে। ছোট্ট একটা তথ্য যোগ করে দিই, আমার কাছে আর আশা লাগবে না পরে। মানে বিএনপির কোনো লেভেলের কোনো একজন নেতা, দুজন নেতা যদি নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেয়, তা থেকে নারী বিদ্বেষী শব্দটা ভাই ব্যবহার করছেন। নারী বিদ্বেষের সর্বোচ্চ মানে এপিটম হচ্ছে একজন আমির বলছেন একজন নারী কোনোদিন
জামাতের আমির হতে পারবেন না আল জাজিরাকে, কারণ আমি তো সন্তান ধারণ করি না, আমরা ব্রেস্ট ফিড করাতে পারি না, নারীরা এগুলো করায় বলে আমির হতে পারবেন না। এর চাইতে বড় কোনো নারী বিদ্বেষী বক্তব্য নারী বিদ্বেষী আমি কেন বলছি, আমি একটু আগে বলেছিলাম এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমি একটু আগে বলেছিলাম যে বিএনপির যেই নেতারা বক্তব্য দিচ্ছে যে জামাতের নারী কর্মীরা আসলে আঘাত করবা, তারা কিন্তু পুরুষদেরকে বলছে না যে পুরুষরা আসলে আঘাত করবা। আমি একটু আমি একটা কথা বলি আপনাকে। বিষয়টা হচ্ছে যে নারীরা তারা নারীদেরকে পাঠাচ্ছেন বাড়ি বাড়ি, এবং সেখানে কি করছেন, তারা এনআইডি কার্ড খুঁজেন, তারা আপনার বিকাশ নাম্বার খুঁজেন, এবং সেইটা যখন প্রতিবাদ হচ্ছে কিছু কিছু জায়গায়, তারা সেটাকে বলছেন এখন মানে কি আক্রমণ। তো এখন বিষয়টা হচ্ছে যখন তাদের আমির বলেন টান দিয়ে জিপ টেনে ফেলবো, জিপ ছিঁড়ে ফেলবো, এই ধরনের মন্তব্য করেন, সেইগুলো কিন্তু মানে আক্রমণাত্মক না, খুব ভদ্র কথা। যাই হোক, আমি একটু অন্যভাবে আসতে চাই বিষয়গুলোতে। দেখুন, এই জামাত ইসলাম কিন্তু আমরা 71 সালেই শুধু দেখিনি, 47-এ দেখেছি। 47 সালে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে ছিল, 71 সালে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আর 24-এ যখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত, তারা গণতন্ত্রের বিরুদ্ধে গেছে। সো তারা সবসময় আমরা দেখেছি জাতির মানে যখন জাতির খুব একটা খারাপ সময়, দুঃসময়, তারা কেন যেন আমি জানি না তাদের রাজনৈতিক আসলে ভিশনটা কি, তারা এক ধরনের প্রতারণার আশ্রয় নেয়, একদম ঠিক জনগণ যেদিকে যায় তার অপোজিট দিকে তারা দৌড়ায়। তো এই যে জায়গাগুলো থেকে যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে তাদের যে গানটির কথা বললেন, আমি জানি না তারা অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করেছে কিনা। এই গানটির ভিতরে কিন্তু একটি আপনি দেখবেন যে এক ধরনের ঘৃণা ছড়িয়ে আছে, ঠিক আছে, যে এটা উড়ে দেখছি আর কারোর দেখার দরকার নাই, এখন আমারে ভোট দাও, মানে এই যে এক ধরনের কথাবার্তা। অথচ দেখেন বিএনপির গানটি মিছিলের ভাষা, সাধারণ মানুষের ভাষা, একদম সিম্পল, খুবই সাধারণ। যে যেভাবে পারছে নিজেদের স্বার্থে নানানভাবে ন্যারেটিভ তৈরি করছে, বিএনপি কি তাহলে সেটি করছে না? বিএনপির যে আপনি যদি গানটি দেখেন, বিএনপির গানটি যদি আপনি মানে যেটি নির্বাচনের যে থিম সংটি দেখেন, এই থিম সংয়ের ভাষাটা আপনি দেখেন, একদম খুবই সাধারণ ভাষা, সাধারণ মানুষের ভাষা, সাধারণ মানুষের মুখের ভাষা। এই ধরনের স্লোগান আমরা ছোটোবেলা থেকে গত 54 বছর ধরে এই ধরনের স্লোগান বাংলাদেশে চলছে, বিভিন্ন পার্টি দিচ্ছে, জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন বা অন্যান্য যে কোনো দল, তারা এই ধরনের স্লোগানে অভ্যস্ত, এবং এই স্লোগানগুলো আমরা শুনেছি। এরপরেও আসলে নিশ্চয়ই সেই মাঠের লড়াই হোক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে লড়াই হোক, ভোটারদের মন যারা জয় করতে পারবে তারাই নির্বাচনে জয়ী হবে। জুবায়ের বাবু, অধ্যাপক ডক্টর শিবির আহমদ এবং ডক্টর জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।